আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? তিমুর লেস্তে এসে ব্যবসা করা কি ঠিক হবে? অথবা কাজের বিষয় কেমন, স্যালারি কেমন, অনেকের অনেক প্রশ্ন থাকে। অথবা আপনারা যখন তিমুর লেস্তে আসবেন, আসার আগে আপনাদের অনেক বিষয় জানার দরকার। এই তিমুর লেস্তে নাকি বাঙালি 100 থেকে 300 এর কাছাকাছি লোকজন বসবাস করে, ফ্যামিলি ছাড়া। যাই হোক, অনেক প্রশ্ন আমাদের ভিতরে আছে, বাট তিমুর লেস্তে আসার পূর্বে ভিডিওটা অবশ্যই দেখবেন। এখন আমি আপনাদের সাথে পরিচয় করে দিব তিমুর লেস্তে একজন বাঙালি সফল ব্যবসায়ী। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম এবং পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ রিপন। জি, স্যার। আমি বাংলাদেশি। আমার বাড়ি নোয়াখালী, কবিরহাট থানা, বারটিয়া ইউনিয়ন, 7 নম্বর। যাক, তানহা মানহা রেস্টুরেন্টের ওনার। তানহা মিনহা। তানহা মিনহা রেস্টুরেন্টের ওনার। তো এখন সবার প্রথমে যে প্রশ্নটা করব, এখানে অনেক বাঙালি ড্রাইভাররা আসতে চায়, এখানে জব অপরচুনিটি কেমন? জবের বিষয়টা এরকম, অ্যাভেলেবেল জব এখানে নাই। আচ্ছা। কেন নাই? জবটা এখানে এই জন্য অ্যাভেলেবেল নাই, জবের জন্য বড় বড় ইন্ডাস্ট্রি প্রয়োজন হয়। ওই ধরনের ইন্ডাস্ট্রি এখনও হয় নাই। হয় নাই। ইন্ডাস্ট্রি ওইরকম জব না থাকলে যারা বিদেশে আসে ওরা ওইরকম ভালো স্যালারি পায় না, সুযোগ সুবিধাও পায় না। যার জন্য এখানে কিছু বাঙালিরা আছে, আমরা হয়তো 300 বলি আর কি, 300 না, তার থেকে কম, ফ্যামিলি সহকারে 300-র কম, 250, 270 এরকম। তো কিছু লোক ব্যবসা করতেছে, অনেক আগের থেকে আসছে ওনারা। আর যারা যারা ব্যবসা করতেছে অধিকাংশ নিজেদের আত্মীয় স্বজন কাজের জন্য নিয়ে আসে। কেননা আত্মীয় স্বজন আনলে দেখা গেল ওনাদেরকে ওই রকমভাবে সার্ভিসটা দেয়, আর বিশ্বাসের একটা জায়গা বিশ্বাসের জায়গাটা থাকে। বাইরের থেকে লোক আনলে যেই পরিমাণ একটা লোকের স্যালারির প্রয়োজন অনেক সময় সেটা করা সম্ভব হয় না, কেননা হয় না। অ্যাভেলেবেল এত কাস্টমার এখানে নাই। এখানে একটা মজার প্রশ্ন, একজন লোকালকে যদি আপনি জবে রাখেন, তার স্যালারি কতটুকু দেওয়া হয়? লোকালের স্যালারিগুলো বেশিরভাগই তার এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করে। একটা সর্বনিম্ন এবং সর্বনিম্ন এই দেশে স্যালারি $130 আছে, $120 আছে, একেবারে সর্বনিম্ন $115। 115 থেকে $150 আমরা গড়ে ধরে রাখেন। তাহলে বাংলাদেশি মুদ্রায় 18-20 হাজার টাকা যদি 18-20 হাজার কর্মী পান, তাহলে বাংলাদেশ থেকে একজন লোককে আপনি 40-50 হাজার টাকা কেন দিবেন? হ্যাঁ, বাংলাদেশে ওইটাই আমি বাংলাদেশের লোকরে 40-50 হাজার টাকা দিতে হলে আমার অত বড় কোম্পানির প্রয়োজন আছে, প্রথমেই কাজের গ্রেড এত দরকার, গ্রেডের দরকার, আর বাংলাদেশি লোকের ওই এক্সপিরিয়েন্স লাগবে। মূল দেন এখানে আমরা মনে করি কর্মসংস্থান খুব কম, খুবই কম। মোটামুটি যারা ব্যবসায়ী আছে ভালো অর্থশালী, তারা ভালো অবস্থানে আছে, ভালো অবস্থানে আছে কয়েকজন, কয়েকজন। প্রত্যেকটা দেশের, ইন্ডিয়ান বলেন, পাকিস্তানি বলেন, আরও অন্য অন্য দেশের সবাই টাকা আছে, আপনি এখানে লগ্নি করেন, ব্যবসা করেন। আপনি জবের জন্য আসবেন, এটা আপনার জন্য রং প্লেস, যেখানে একেবারে রং প্লেস, কোনো জব এখানে নাই। সত্য কথা এটাই। আমার রেস্টুরেন্ট আছে, আমি আমার ফ্যামিলির 2টা লোক কিভাবে নিলাম সেটা, ফ্যামিলির নেই, বাহিরের নেই, আমার একটা প্রতিষ্ঠান 2টা লোক লাগবে, রাইট। আমি নিজে 2টা লোক নিয়ে এসেছি। এক্সাম্পল, এরকম আমার দোকানে আছে এখন একজন, আমার আর একজন লাগবে, এক্সাম্পল আমি 2টা লোকই নিব। কিন্তু যারা বেশি নিয়ে আসার চিন্তা করে আর যারা দালাল যেইভাবে, ওটা হলে যে একেবারে রং। এখানে কোনো অ্যাভেলেবেল কাজ নেই, একজনের কাজ চলে গেলে সে যে অন্য অন্য কান্ট্রির মতো দেখে আরেকটা কাজ নিবে, এরকম কোনো সুযোগ নেই। এখানে মজার একটা প্রশ্ন করি, অনেকেই মনে করে পূর্ব তিমুর থেকে অস্ট্রেলিয়া কাছে, এখান থেকে কি আসলে গেম দেওয়া যায় যেটা করে, যদি ওইটা ইলিগাল, এবং কতটুকু সত্য? এটা একেবারে রং। অস্ট্রেলিয়া কাছে, কিন্তু যাদের পাসপোর্টের অ্যাবিলিটি ভালো, একজন অর্থশালী লোক, সে ট্যুরিস্ট ভিসায় যেতে পারে, ট্যুরিস্ট ভিসায়, যারা গভর্নমেন্ট জব করে, যাদের অবস্থা একেবারেই ভালো, যাদের ব্যাংকিং অবস্থা ভালো, যারা শিক্ষিত, যাদের মধ্যে ন্যূনতম 2 নম্বরই করার চিন্তাধারা নেই, এরা ট্যুরিস্টে অস্ট্রেলিয়া কেন, যে কোনো দেশে যেতে পারে, আসতে পারে। প্রশ্নটা হলো যে নদীপথে কি যাওয়াটা অসম্ভব কথা। এটা আমি তিমুরে আসছি আজকে আমার বেশি না 7 বছর। আমার আরও সিনিয়র আছে, আমার মামা আসছে 25 বছর, আমার বড় ভাই আছে 17 বছর, তারও আগেও যারা আছে,
যাওয়া তিমুর থেকে একেবারেই সম্ভব না, কেননা দুই দেশেরই নৌবাহিনী আছে। এবং আর জীবনের ঝুঁকি আমি কেন নিব? আমি যে নদীপথে যাব, আমি বাঁচবো না বিপদে পড়বো? আমি একজন মরলে আমার ফ্যামিলির আরও 15 জন ক্ষতিগ্রস্ত হবে, আমি কেন যাবো নদীপথে? সাথে গোটা একটা দেশের বদনাম হবে। পুরা বাংলাদেশের বদনাম হবে। এখান থেকে আমি এখনো শুনি নাই যে তিমুর থেকে কেউ অস্ট্রেলিয়া গেছে। তাহলে এটা সম্পূর্ণ রিউমার এবং দালালদের খপ্পরে। দালালদের খপ্পর, দালালরা এটা চিটারি করে, বাটফারি করে, মিথ্যাবাদী। অস্ট্রেলিয়ার কাছে একটু বর্ডার দেখাইয়া যারা বলে এগুলো সম্পূর্ণ মিথ্যা। ওরা, আমি মনে করি এটা এক ধরনের বড় ধরনের ক্রাইম। ওকে, ওয়ান থিং। সেকেন্ড থিং, জব বিষয়ে আসাটা এটাও একটা রং ডিসিশন। রং ডিসিশন, কেননা এখানে অ্যাভেলেবেল কোনো জব জব নাই। নেই, মিল, এখানে তো কোনো ফ্যাক্টরি নেই। এখানে জবের জন্য কারা আসে? এই দেশের গভর্নমেন্ট হ্যাঁ, ভলেন্টিয়ারদেরকে ইনভাইট করে আনে, যারা উচ্চ ডিগ্রি ইয়েস, যাদের ট্রেনার, বুঝতে পারছেন, ওনাদেরকে আনে 6 মাস, 3 মাস, 1 বছর। নয়তো কোনো প্রয়োজন নাই এখানে লোক আসার জন্য, এটা গভর্নমেন্ট তাদের প্রয়োজনে তাদেরকে নিয়ে আসে হ্যাঁ। স্কিলফুল লোককে, যাতে তাদের দেশের লোকাল লোকজনকে ডেভেলপ করতে পারে। ডেভেলপ করতে পারে। কোনো সময় তাদের ট্রেনার দরকার, ট্রিচার দরকার। কিছুদিন আগে আমাদের একজন সিনিয়র আসছিল, উনি হ্যাঁ। মেডিকেল টেকনোলজি মেশিনারি ট্রেনার। ও আচ্ছা। উনি আসছে, আইসা উনি চলে গেছে ওনার দায়িত্ব শেষ করে, গুড। এর আগে আসছে ইমিগ্রেশনে একজন, উনি মাঝে মাঝে আসে চলে যায়, ডাব্লিউএইচে আসে, ওরা চলে যায়। কিন্তু এটা একটা আমাদের দেশের জন্য খুব সুন্দর, যারা সিনিয়র পার্সন। ওকে, যারা কাজ জানে এবং জানে। স্কিলফুল লোক। এখন আপনাকে আরেকটা প্রশ্ন করব, এখানে কি আপনি যে বাঙালি হিসেবে আছেন, আপনাকে কি পাসপোর্ট ওরা দিবে? ব্যবসায়ী হিসেবে আপনাকে কি সুযোগ দেয়, অথবা পাসপোর্ট ফেসিলিটি কি বাঙালি অথবা অন্যান্য দেশের লোকজনকে কি দিচ্ছে কিনা তারা? এখানে পাসপোর্টের বিষয়টা হচ্ছে যে এইরকম, আমার জানা মতে এখনও যারা 20-25 বছর এখানে রয়েছে, হ্যাঁ, একেবারে লিগেলভাবে ওনারা হয়তো ওইভাবে প্রসেসিংয়ে আছে, কেউ পাইছে কেউ পায় নাই, এখনও পাবে। কিন্তু আমাকে যে আমি আসলেই যে পাসপোর্ট দিয়ে দিবে, এটা একেবারেই মিথ্যা। আর যাকে পাসপোর্ট দিবে এটা ওনার উপরেই ডিপেন্ড করবে, ওর পরিবেশ দেখে, কার্যকলাপ। অবস্থান বুঝে, কার্যকলাপ দেখে, ক্রিমিনাল ভালো মন্দ সব কিছু দেখে যাচাই করে, আপনার ব্যক্তিত্ব দেখে, টাইম হইলে ওনারা যদি মনে করে যে একে দেওয়া যাবে দিবে। কিন্তু এমনিতে কোনো সুযোগ অপশন নেই। নেই। অপশন ওনারা, আমার মনে হয় গভর্নমেন্টের একটা সিস্টেম দেওয়াই আছে যে আমার দেশে আসুন, থাকেন, পরিবেশ ঠিক রাখেন, গভর্নমেন্ট যখন খুশি হবে তখন আপনাকে ভালো কিছু দিবে। আপনিও যদি গভর্নমেন্টকে কিছু দেন, আপনি পাসপোর্ট নিয়ে যাবেন, আপনাকে তো কিছু দিতে হবে। রাইট, আপনি দিয়ে আপনি নিতে হবে, চাইয়ে নিতে পারবেন না। বুঝতে পারছি। 2 নম্বর করে নেওয়ার কোনো সুযোগ নাই। রেসিডেন্ট কার্ডের কি ব্যাপার এখানে? রেসিডেন্ট কার্ডটা হচ্ছে যায়, যেমন আমি আগে জব করছি, হ্যাঁ, যারা জব করে এদের হয় না। আচ্ছা, আপনাকে যোগ্যফুল একটা কোম্পানি খুলতে হবে, ইয়েস, মিনিমাম আপনাকে 4 বছর কোম্পানি সুন্দরভাবে চালাইতে হবে, কোনো রিপোর্ট ছাড়া। তখন আপনার কোম্পানি থেকে এক ভরে 3 বছর বিশ্বাস শেষ হবে, লিগেলভাবে আপনাকে 2 বছরের রেসিডেন্ট কার্ড দিবে। আবার আগামী 2 বছর পরে আপনি ওই কার্ড রিনিউ করবেন। এইভাবে পর্যায়ক্রমে 5 বছর পরে বা 6 বছর পরে হয়তো 5 বছর একটা দিবে। বুঝতে পারছি। এখন আরেকটা প্রশ্ন, এই দেশের পাসপোর্ট দিয়ে নাকি ইউরোপিয়ান দেশগুলো অনারেবল ভিসা পায়, এটা কি ট্রু? এটা প্রত্যেকটা দেশেরই আছে, বাংলাদেশেরও কিছু দেশে অনারেবল ভিসা আছে। আচ্ছা, এই তিমুর লেস্টে যেই দেশের সাথে যাদের অবস্থান ভালো সেখানে ওনারা দিবে। সেই ক্ষেত্রে বাঙালিরা এসে না অন্য কোনো দেশ লোক এসে ওই চিন্তা করাটা ক্রিমিনাল মাইন্ড রাখলে হবে না। হবে না। থ্যাংক ইউ আপনাকে। এটা একেবারে নোংরা কাজ। এটা এই দেশের লোকের জন্য, ওনারা যেখানে ওনাদের অ্যাকসেপ্ট আছে ওনাদেরকে দিবে, আমাদের জন্য না। ওকে, এবার আরেকটা তিতা কথা হচ্ছে, এখানে নাকি অলরেডি 2 জন বাঙালি জেলে আছে। হ্যাঁ, এটা কি true? দুইজন জেলে আছে। দুঃখ ভরা এটা একেবারে, মানে আমরা খুবই মনে কষ্ট নিয়ে কষ্ট পাইছি। অপ্রত্যাশিত একটা ঘটনা। এটা কারণ হয়েছে, আমি আপনাকে বলি, মানুষ বাঁচার জন্য কত টাকার প্রয়োজন। ওনারা কেন আসছে, কি করতে আসছে, এখন পর্যন্ত পুরো ফাইনাল রিপোর্ট আমরা জানি নাই, যেহেতু এটা একটা দেশের বিষয়, বাংলাদেশ আর এবং তিমুরের বিষয়, গভর্নমেন্টের বিষয়। ওনারা ওনাদের তদন্তের মধ্যে রাখছে। এখনও আমি যতটুকু শুনছি, আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে 6 মাসের ওনাদেরকে অবজারভেশনে রাখছে। আচ্ছা,
সেলে আছে, হয়তো কী জন্য আসছে এটা ওনারা দেখার পরে একটা ডিসিশন নেবে কী করবে। প্রাথমিক এটা যেটা আমরা শুনছি একটা গুঞ্জন, এখান থেকে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছে। আবার কেউ বলে না আসছে কাগজপাতি ঠিক নেই, দালালের মাধ্যমে আসছে। দুঃখজনক বিষয়, আমি আপনার মাধ্যমে বলবো যদি এই ভিডিও যারা যারা দেখবে বাংলাদেশ দেশের বাইরে কেউ কোনো দালালের পক্ষে পড়ার কোনো প্রয়োজন নেই। তিমুরে সর্বোচ্চ ফরেন ইয়ারের স্যালারি $300, $300 সর্বোচ্চ স্যালারি, $350, এর বেশি না। এইবার আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, কোনো লিগেল কোম্পানি যদি মনে করে আমার একজন লোকের দরকার, আপনি যোগাযোগ করে সঠিক তথ্য, বাংলাদেশ যেখানে বৈদেশিক কার্যকলাপ চলে ওখানে যোগাযোগ করে, ইমিগ্রেশনের মাধ্যমে যোগাযোগ করে, তিমুরে যোগাযোগ করে কোম্পানি সঠিক কিনা, আসলে কাজ হবে কিনা, আমার মনে হয় যদি কেউ আসে সে অন্তত পক্ষে কিছু করতে পারবে। আর এই যে 3 লাখ 4 লাখ 5 লাখ 6 লাখ এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তিমুরে আসতে সর্বোচ্চ বিমান ভাড়া আপনি কত দিয়ে আসছেন? আমি আপ ডাউন রিটার্ন ওয়ান ওয়ে 60,000 টাকা, রিটার্ন 1,26,000 টাকা। 1,26,000 টাকা। আপনি এখানে আসলে কোম্পানি আরও সব খরচ নিয়ে সর্বোচ্চ আপনি $2,000, আপনি 3 মাস আপনি কাজ করতে পারবেন না, 3 মাস আপনাকে অপেক্ষা করতে হবে ভিসা করা পর্যন্ত। সর্বোচ্চ আপনি $2,500 খরচ হবে। যদি কোনো কোম্পানি আপনাকে হেল্প করে আপনি আসেন, 4 লাখ 5 লাখ 6 লাখ 10 লাখ এগুলা সম্পূর্ণ মিথ্যা, চোর চিটার বাটপার দালাল, এরা এগুলা করে মানুষকে হয়রানি করে, কষ্ট দেয়। এটার ফকরে যাতে কেউ না পড়ে, শুধু তিমুর না যে কোনো দেশে, যে কোনো দেশে আপনার সঠিক তথ্য না দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর যেই লোক ইনকাম করতে পারে নিজের দেশেও পারে। আমি আমার দেশে একজন সফল ব্যবসায়ী ছিলাম, রেস্টুরেন্ট। এটা কিন্তু সঠিক। আপনার মাধ্যমে আমি 1 মিনিটে একটা কথা বলি, হ্যাঁ। যে কোনো লোক যেই দেশে যাবে আগে সে যাতে করে কারিগরি কাজ শিখে, নিজের কারুকালাম, ইভেন যদি কোনো ব্যবসা করে যেই সে যেটা জানে ওইটা যাতে করে, অন্যের বুদ্ধিতে অন্য কাজ যাতে না করে। একেবারে এই জীবন ধ্বংস। আমাদের এই তিমুরে অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু উদাহরণ দেন, মানুষ একটু জানো, হয়তো আপনার 2 মিনিট সময় কিছু উদাহরণ চেঞ্জ হয়ে যাবে। এমনও আমরা শুনছি, আমি আসার আগে এখানে ব্যাংক ওপেন করবে, আইসা উনি রাজমিস্ত্রি কাজ করে অনেক কষ্ট করে জীবনযাপন করে দুনিয়া থেকে চলে গেছে, লাশ বাংলাদেশে যায় না, এখানে দাফন হয়েছে। এখান থেকে একটা লাশ পর্যন্ত বাংলাদেশে পাঠানো যাওয়াটা অনেক টাফ, আমার মনে হয় এখন পর্যন্ত যায় নাই। আমরা আশা করি ভবিষ্যতে আমাদের এমবাসি হোক, আমাদের গভর্নমেন্টের মাধ্যমে ভালো একটা সুযোগ সুবিধা হোক, কেননা এই দেশে প্রেসিডেন্ট বাংলাদেশে গেছে, যোগাযোগ কিছু আগের থেকে ভালো হয়েছে। একজন লোক মারা গেলে প্রবাসী তার ফ্যামিলি সর্বপ্রথম একটু মাটি খুঁজে, আর কিছু না, যে তার চেহারাটা একটু দেখি, তার জন্মস্থানে মাটিটা হোক। এটা খুবই ডেঞ্জারাস। কিছুদিন আগে একজন ইন্ডিয়ান, ওনার ডেড বডি ইন্ডিয়াতে গেছে, $15,000 খরচ হয়েছে। যদিও আমি 100% শিওর না, কিন্তু হয়তো 1-2 হাজারে দেশে দিক হবে। অনেক টাকা এখান থেকে একটা ডেড বডি পাঠাইতে। তো যারা ভুল কর্মে চলে আসবে ব্যবসার কথা বলে, দেখা যাবে ব্যবসা এসে করতে পারলো না, অভিজ্ঞ না থাকলে। ভালো অভিজ্ঞতা, পড়ালেখা, এক্সপিরিয়েন্স, সুস্থ শরীরের ভিতরে বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে দেশের বাইরে হওয়া ঠিক না। সঠিক অর্থ না থাকলে বের হওয়া ঠিক না। জমি বিক্রি করে টাকা ঋণ করে কোনো ব্যবসার জন্য বিদেশে আসাই ঠিক না। বিশেষ করে তিমুর অনেক দূরে আমাদের বাংলাদেশ থেকে, বাংলাদেশের এমবাসি পর্যন্ত নেই। এমবাসি নেই, সিঙ্গাপুর থেকে দেখাশোনা হয়, অনেক সময় লাগে যোগাযোগ করতে। অ্যাসোসিয়েশন ছিল না, এখন একটা অ্যাসোসিয়েশন হয়েছে, 2 বছর হইল। আমরা অনেকটা খুশি, বাঙালি কমিউনিটি হয়েছে একটা কমিউনিটি হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা চাই এই কমিউনিটি দীর্ঘজীবী থাকুক। আমরা একটু কথা বলার সুযোগ হয়েছে, বিপদ আপদ থেকে অনেকটা সুযোগ সুবিধা পাই, একটা সেফ জোনে পাওয়ার মতো একটা সেফ হয়েছে। বিপদ হইলে তারা একটু খোঁজ খবর নেয়। তো একটা কমিটি হয়েছে, এটা আমাদের জন্য অনেকটা গর্বের বিষয়। যাকে বিষয়টি নিয়ে আপনারা খুশি। হ্যাঁ। এখন কয়েকটা নেগেটিভ সাইড, কয়েকটা পজিটিভ সাইড বলেন পূর্ব তিমুরের, নতুন যে আসবে তার জানা জরুরি। নেগেটিভ সাইড বলতে 1 নাম্বার, অনেকে যারা হয়তো ব্যবসা করতে চলে আসবে, হ্যাঁ,
মনে করতেই পারে যে সব দেশে ট্যুরিস্ট ভরপুর। রাইট। এক নাম্বার আমার কাছে মনে হয় ট্যুরিস্ট নাই এই দেশে। একবারে এশিয়ার ভিতর সবচেয়ে কম ভিজিটেড কান্ট্রি হলো তিমুর লেস্তে। বিমান ভাড়া অনেক চড়া, অনেক হাই, হাই। মিনিমাম 1,20,000 থেকে শুরু হয়। হ্যাঁ, এটার কারণে ট্যুরিস্ট নাই। নাই। প্রত্যেকটা দেশে আপনার মার্কেটিং, রেস্টুরেন্ট, রিসোর্ট, পর্যটন ট্যুরিস্টের উপরেই ভর করে, নির্ভর করে নির্ভর করে। সেটা বাংলাদেশ, আদার কান্ট্রি, সব জায়গায়। সব জায়গায়, বাট এখানে এই জায়গাটা আমরা খুবই কষ্টকর। আমি একটা রেস্টুরেন্ট খুললাম, আজকে আমার দোকানে কাস্টমার আছে, কালকে নেই, কালকে অন্য দোকানে, পরশু অন্য দোকানে। কন্টিনিউ যে দেশে ট্যুরিস্ট নাই, সেই দেশে রেস্টুরেন্ট বলেন, ক্যাফে বলেন, শপিং মহল বলেন, পর্যটন সাইটগুলো খুবই দুঃখজনক। বিজনেস গ্রোথটা খুব কম হয়। কম যদি হয়। লোকালকে টার্গেট করা হয়, দ্যাট টাইম হলো যে ভালো কিছু করা যায়। হ্যাঁ, আর একটা হলো যাই, যদিও আমি গভর্নমেন্টের কাছে সরি বলি, 6টার পরে ট্রান্সপোর্ট নাই। সন্ধ্যার পর কোনো ট্রান্সপোর্ট নেই। 6টার পরে ট্রান্সপোর্ট, আপনি নিজস্ব ট্রান্সপোর্ট ইউজ করতে হবে, আর হচ্ছে যে অনলাইন ট্যাক্সি আপনাকে ইউজ করতে হবে। এটা একটা খুবই কষ্টকর side. আগে, মানে একেবারে নেগেটিভ না, যাতে করে তিমুর গভর্নমেন্ট এটা নিয়ে আবার কষ্ট না, না না, পায়। এটা একটা ইনফরমেশন। কেননা যারা নতুন কেউ আসলো, তার গাড়ি নেই, সে অনলাইন ডাকতে হবে। এখন কোনো কারণে হসপিটালে যেতে হবে, লোকাল কোনো আপনার এই সার্ভিস 6টার পরে খুবই কম, নেই। 7টা বাজলে একেবারেই নেই, অনলাইন ট্যাক্সি ছাড়া। এটা আমার কাছে ভালো না। আর তিমুরে একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, যদি এখন ওইটা আমার দেশের সাথে কম্পেয়ার করতে যাই, তিমুর লোক কখনো বিশ্লেষণ করলে বলবে আসলে তো বাঙালিদের এই স্বভাব ভালো না। এদের একটা জিনিস খুবই আমার পছন্দ, রাস্তাঘাটে ময়লা করে না। এটা একবার 100% শুনুন, আমি একটা পলিটিন পর্যন্ত পাই নাই। আর হ্যাঁ, নিরাপত্তা খুবই ভালো, রোড গার্ডে আপনাকে কেউ ঠেকাবে না, খুবই সুন্দর পরিবেশ। আপনি বিচে রাতে 3টা 4টা পর্যন্ত ঘুরলেও আপনাকে কেউ এসে সর্বোচ্চ হয়তো আইনের লোক জিজ্ঞেস করতে পারে আপনার সিকিউরিটির জন্য আপনি কে কোথা থেকে আসছেন, কিন্তু আপনাকে কেউ অ্যাটাক করবে না। এই দুইটা জিনিস। আমি শহরের কথা যেটা আমি দেখলাম, খুবই আমার কাছে ভালো। এরা পরিবেশগুলো সুন্দর রাখছে, যেখানে সেখানে ময়লা ফালায় না, হয়তো আমাদের দেশে জিনিসটা প্রযোজ্য না। আরেকটা জিনিস হচ্ছে যায় যে বাংলা কথায় বলে আর কি, যে রাস্তার মোড়ে মোড়ে প্রস্রাব, এই জিনিসটা এই দেশে নাই। আমাদের দেশে যেটা হয়ে থাকে, আমি এটা নিয়ে খুব দুঃখজনক আমার দেশ নিয়ে। না দুঃখ না, যেটা সত্য, এই জিনিসগুলো হ্যাঁ। মানুষ জানবে, শিখবে। হয়তো আমার ভিডিও দেখে যেখানে দুইটা সেখানে মানুষ থুতু সচেতন ফালায় হবে। না, এটা আমার কাছে এদের ভালো লাগে। এই জিনিসটা এদের এই ভালো দিকগুলো হচ্ছে এগুলা। আর আপনি ইমিগ্রেশনে যখন আপনি আসবেন, আপনি সঠিক তথ্য দিলে আপনাকে খুব সম্মান করেই আপনাকে 30 দিনের ভিসা দেয়। আপনাকে সঠিক তথ্য দিতে হবে, আমি আবারও বললাম, সঠিক তথ্য আপনাকে False দিতে হবে। information নিয়ে আসা সম্পূর্ণ wrong। আপনি দেশ এবং যোগ্যতা জাতিকে ছোট করা। সম্পূর্ণ, হ্যাঁ, যদি দালালের মাধ্যমে আসেন এরা বুঝে, এরা বুঝে ফেলে, বিকজ ওরা ইমিগ্রেশন অফিসার, ওদের কাজে কিন্তু ওনাদের এই অভিজ্ঞতা আছে। মাইন্ড রিড করা তাদের কিছুটা কাজ। হ্যাঁ, আপনি যখন ইমিগ্রেশনে আসবেন, সঠিক তথ্য দিলে আপনাকে ওনারা যথাযথ সম্মান দিয়ে আপনাকে ভিসা দিয়ে দিবে। Right. অনারেবল। যেমনটা হলো যে আমি পাইছি, আমাকে খুবই রেসপেক্টফুলি তারা হলো যে আমাকে এন্ট্রি দিয়েছে, যেখানে হলো যে আদার কোনো কোয়েশ্চেনই করে নেই। এখন আমরা কথা বলবো যে জবের ব্যাপারে। এখানে সর্বোচ্চ 300 থেকে $350 সুযোগ সুবিধা একবারে নেই। কোনো মিল ইন্ডাস্ট্রি নেই, বড় বড় কোনো কলকারখানা নেই এখন পর্যন্ত হয় নাই, আশা রাখছে হয়তো কান্ট্রি future-এ ডেভেলপ হবে। হ্যাঁ, বাট এটা আপাতত লোকজন, কেউ আপনারা যারা ভিডিও দেখতেছেন, কাউকে যদি বলা হয় তিমুরে নিয়ে আপনাকে $500 দিবে, $400 দিবে, এটা সম্পূর্ণ রং। এই যে ভিডিওগুলো আমি করি একমাত্র যাতে আপনারা বুঝতে পারেন, এই ভিডিও দেখে যদি একটা লোকেও যদি সচেতন হয়, আমার এর দেশে আগে আমি সরি মাঝখান দিয়ে হ্যাঁ, বলতেছি, বলেন। এর আগে যেমন ব্যবসার লোভ দেখিয়ে লোক নিয়ে আসছে, প্রতারিত হয়ে চলে গেছে লস করে। একজনের নাম হচ্ছে যায় এই শাহাবুদ্দিন ছিল, আরেকজন এই ময়মনসিংহের একজন ডাক্তার, লোকটার নাম আমি ভুলে গেছি, উনিও অনেক টাকা লস করে চলে গেছে, দুঃখজনক। লোকটা ছিল ফার্মেসির লোক, নিয়ে এসে মুদি দোকানে বসাই দিছে। হাই। কেউ কাঠের ব্যবসা করে, কেউ বিভিন্ন গাড়ির ব্যবসা করে, আইনা মুদি দোকান, আইনা স্প্রিং বেডের দোকান, কিন্তু অভিজ্ঞতা নাই। আপনাকে এক্সপিরিয়েন্স নিতে হবে ব্যবসা করতে হলে। মিনিমাম 3 বছর একটা কোম্পানিতে থাকলে ভাষা শিখলেন, যেমন ফোন আপনি কত দিয়ে কিনলেন, কয় টাকা বিক্রি করলে আপনার লাভ হবে, কত টাকা কি হবে, এটা বুঝে আপনি দোকান দিলে আপনার লস হবে না। Right. এখন আপনি সাপ্লায়ার থেকে মাল নিলেন, সাপ্লায়ার বললো আপনি 100 টাকা বিক্রি করতে হবে, 80 টাকা দিয়ে নিলেন,
আজও আপনি জানেন না অন্য সাপ্লাইয়ের কাছে এই মাল 70 টাকা, 60 টাকা। আপনি নতুন এসে এক্সপিরিয়েন্সই করলেন না, একটা দোকান দিয়ে বসে দেখা গেল 1 বছর 6 মাস করলেন, 10,000 $20,000 আপনার Loss। লস হইলো, অনেক টাকা ঋণ করলেন, ঋণ ফেলে থুয়ে পালায়া চলে গেলেন, এরকমও হয়েছে। আমরা এগুলা আমাদের দেশের লোকের কাছে আমরা আশা করি না। আসুন, সবাই আসুন, যার রিজিকে আসে সেই আসবে, অভিজ্ঞতা নিয়ে আসুন, এটাই বেটার। আমি ক্ষুদ্র মানুষ, রেস্টুরেন্টে কাজ করছি, বাংলাদেশে 3 স্টার রেস্টুরেন্টে, অন্য আরেকটা দেশে, এখানে এসে আমি 4 বছর জব করে ছোট একটা আমি রেস্টুরেন্ট করছি, নিজে এখনও কাজ করি। এটা আমি দেখলাম, আপনার হাতের রান্না খুব মজা। বর্তমানে তানহা মিনহা রেস্টুরেন্টে, এখানে আপনারা যদি কখনো আসেন, বাইরের সাথে দেখাও হবে, দেন হলো যে খাবার দাবার খেতে পারবেন। বাইরের হাতের রান্না কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্ট, আমার কাছে আমি খুব ভালো লাগছে। আরেকটা কথা বলি, এই কয়েকজন আমার কাছে ফোন করছে, আমাদের তিমুরের থেকে প্রেসিডেন্ট যখন বাংলাদেশে উনি সফর করে আসার পরে, জি। বাংলাদেশ যেহেতু একটু তিমুর হাইলাইট হলো, হ্যাঁ, প্রমোশন হওয়ার পরে এই সুযোগ সুবিধার জন্য ফোন করছে। আমি আজকে এই রিভিউতে যা বললাম এই ভিডিওতে, হ্যাঁ, আমি ওই লোকগুলোর সাথে সেম কথাগুলো আমি শেয়ার করছি। যদি ওই ভাইগুলো আমার এই ভিডিও দেখে থাকেন, আপনারাও এটাকে শেয়ার করেন, জনগণকে দেখার সুযোগ দিয়েন, কারণ অনেক লোক প্রতারিত হচ্ছে। রাইট। আমি এই কথাটা বললাম এই কারণে, আমি সেম কথাগুলোই বলেছি যারা ফোনে আমার সাথে কথা বলছে। আচ্ছা, আমরা কিন্তু দুইটা বিষয় জানলাম। কাজের বিষয়ে আসলে, বিজনেসের জন্য আসলে দুই মাইন্ড নিয়ে আসলে। বিজনেস ইজ গুড ইফ ইউ হ্যাভ মানি। আপনার অনেক টাকা আছে, আপনার অভিজ্ঞতা আছে, দেন আপনি বিজনেসে আসেন। টাকা অবশ্যই থাকলে আইসা দিয়া ফালাই রাখলে ব্যবসা হয় না। এটাকে পরিচালনা করতে হবে। হ্যাঁ, এখন থাক, এজ এ টুরিস্ট হিসাবে এই দেশটা কেমন, এটা বলেন এবার। না, ট্যুরিস্টের জন্য তো আসলে ভালো সিকিউরিটি আছে, দেখার অনেক সৌন্দর্য, অনেক এরিয়া আছে। আমি যেমন বলি, আমার দোকান থেকে বের হয়ে গেলে মোতায়েল একটা বিচ, সামনে কিস্টুরি একটা বিচ, অনেক সুন্দর। নদী পথে গেলে আতাউরু, আতাউরু, একটু জ্যাকো। দূরে আছে জ্যাকো আইল্যান্ড, লেকিসা বিচ, ওয়ানডলক বিচ, আপনারা একটা আছে হেরা বিচ। এরিয়াগুলো অনেক সুন্দর, আপনি রিল্যাক্সে ঘুরে মজা পাবেন। তবে যারা ট্যুরিস্টে আসবেন, অবশ্য গভর্নমেন্টের কাছে একটু কমেন্টস করে যাবেন, যাতে করে ট্যুরিস্টদেরকে আর্থিক সুযোগ সুবিধা দেয়, অ্যাট্রাকশন এবং দিলে আসলে আমাদেরও facility বিজনেস করে। ভালো হবে। ট্যুরিজম খাতটাকে আমাদের কাজ প্রমোশন করা। আর যারা ট্যুরিস্টে আসবে, অবশ্যই আমার রেস্টুরেন্টে আসলে আমি ভালো সার্ভিস দেব। আমরা কিন্তু দাওয়াত দিয়ে রাখলাম, বিকজ যারা টুরিস্টে আসে তাদের সবচেয়ে বড় চাহিদা কি জানেন? বাঙালি খাবার। অবশ্যই দিন অবশ্যই। শেষে আপনি যাই খান, আমি এক মুঠো ভাত আর একটু ডাল হলে মানুষের আত্মার একটা শান্তি পায়। এত দেশ ঘুরেও আমি আমার দেশের লোকাল ফুডকে খুব মিস করি। আপনার রেস্টুরেন্টে আমি খুঁজে খুঁজে বের করে চলে আসছি। হ্যাঁ, আমার যে ভিডিও রেস্টুরেন্টের ইয়েটা দিয়ে দিয়েন, না হলে আবার ওনারা বলবে যে আমরা তো, আমার তো সাইনবোর্ড ওই পাশে, আমরা তো এই ভালো পাশে কথা। বসছি। আপনার কার্ডটা আমরা একটু শো করে দিই, যাতে পাবলিক আরো বুঝতে পারে মতো। আমরা যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, এই যে দেখুন, আই হোপ আপনারা দেখতে পারতেছেন এখন। ওকে, আমরা কমেন্টে আমরা দিয়ে দেব, যাতে আপনি আসতে পারেন মতো প্রমোশনাল বা আপনাকে প্রমোশন করে ধন্যবাদ, দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। যাই না, হোক, আমরা তো যখন দেশের বাইরে আসি, হ্যাঁ, সব কিছু রেখেই আমরা দেশের বাইরে আসি, ভবিষ্যতে আরও আসবে। সবার সফরের জন্য আমরা শুভকামনা। শুভকামনা, এবং সুন্দরভাবে যাতে হয়, কারো ক্ষতিগ্রস্ত কেউ কখনো কামনা করে না। অন্তত একজন প্রবাসী সে চায় না আরেকজন প্রবাসী এসে বিপদে পড়ুক। আচ্ছা, আমরা শেষের অংশে যাব। দেশের কাছে এবং আমাদের গভর্নমেন্টের কাছে কি কোনো চাহিদা আছে কিনা, যে প্রবাসী হিসাবে আপনি আমার কিন্তু, আছে। হ্যাঁ, এই প্রশ্নগুলো তুলে ধরুন। একজনও যদি দেখে, আপনি জানেন কিনা জানি না, আসার সময় একজন ইমিগ্রেশন অফিসার আমার ভিডিওর খুবই মারাত্মক লেভেলের ভক্ত। তো আমি বুঝতে পারি ভিডিওগুলো কম বেশ দেখে। আমি যে জিনিসটা আমি রাখি আর কি, আমাদের দেশে যত গভর্নমেন্টই আসে, সবাই কিন্তু আসার আগে প্রবাসী নিয়ে কথা বলে, কিন্তু প্রবাসীর কাজ হয় না, ইমোশনাল হিট করে প্রবাসীকে। ভোট ব্যাংক এটা। তো আপনার প্রবাসে কোনো কাজই হয় না। কাজই হয় না। প্রবাসীরা এখান থেকে ফোন করে মা ভাই বোন সবাইকে বলে এবার এই গভর্নমেন্টকে ভোট দিও, কিন্তু ভোটের পরে কাজ হয় না। নাম্বার ওয়ান, কষ্ট করে এয়ারপোর্টে যাতে করে প্রবাসী লাকিজগুলা অন্তত পক্ষে একেবারেই দ্রুত দিয়ে দেয়, এক, দ্বিতীয়ত যাতে না ভাঙে, চুরি এবং হলো যে লাগেজ, এক। সব এই জিনিসটা মানে চুরি কি, অনেক সময় লাগেজ কেটে এখান থেকে মাল সামানা নিয়ে নেই, এরকম ভিডিও আসছে। যদিও আমরা এটা ভেরিফাই করি নাই,
বাট এরকম হচ্ছে, একজন প্রবাসী মিথ্যা বলবে না। দ্বিতীয়ত অবশ্যই হলো যে অবশ্যই লাগেজে গিয়ে লাগেজ থেকে সাবান শ্যাম্পু বাইর করে হয়রানি করা জোরে আমাদের জোরে দেশে মাইরা ভেঙে ফেলে ভেঙে ভিতরে, ফেলে। এখানে একটা জিনিস, ভিতরে জোরে মাইরা ভেঙে দেয়। রাঘব বোয়ালের পিছনে কেউ দৌড়ায় না, একজন প্রবাসী একটা মোবাইল নিলে এটা চেক করে, এটা চেক করে। একটা প্রবাসী 10টা শ্যাম্পু নিলে মা বা ভাই বোনের জন্য ওইটা চেক করে। কিন্তু এমনও কাহিনী আমার জানা আছে এখানে হলো যে মানুষ কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করতেছে, ট্যাক্স ফাঁকি দিচ্ছে, এটা করতেছে ওইটা করতেছে, এগুলো নিয়ে মাথা ব্যথা নাই। একটা প্রবাসী 2 4 5 বছর প্রবাস জীবন কাটায় কিন্তু ওই জন্য কিছু জিনিস নিলে ওইটার পিছনে ট্যাক্স কেন দেয় না, এটা কেন আনলো, ওইটা কেন আনলো, অনেক কিছু শীতল করা যায়। ট্যাক্সের যে একটা প্যারা আমাদের দেশে, আমি যতটুকু জানি এখানে বিজনেসম্যানদের ট্যাক্স কেমন দেওয়া লাগে। হ্যাঁ, ট্যাক্স তো এখানে গভর্নমেন্টের নিয়ম হিসেবে 10% ল্যান্ড ট্যাক্স, ল্যান্ড ট্যাক্স আর ইনকাম ট্যাক্সও আছে প্রায় 5%। 5% ইনকাম ট্যাক্স, ল্যান্ড ট্যাক্স 10%। আচ্ছা আমরা আমি চাইছিলাম যদি ফরেন ওয়ার্কার রাখি হ্যাঁ সেখানেও 10%। তার স্যালারি যদি হয় $350, প্রতি মাসে $35 ওনার ট্যাক্স দিতে হয় আমাকে, গভর্নমেন্টকে। আচ্ছা গভর্নমেন্টকে। আমাদের কোয়েশনটা ছিল হলো যে সরকার জনগণের কাছে কি চাওয়ার, যেটা হলো যে আপনি এখন বলতে চাইছিলেন যে প্রবাসীদের জন্য তাদের লাগেজ সিকিউরিটি সিস্টেমটা যেন স্ট্রং করে। এর এয়ার পরের পয়েন্টটা বলেন। এয়ারপোর্টে বিশেষ করে ওয়াইফাইটা, বাংলাদেশে ফ্রি। ওয়াইফাই আছে, এরা ফ্রি তো দেয় না, ওয়াইফাই আছে কিন্তু এটা কোনো কাজই করে না। ওকে, এটা দুঃখজনক এটা গেল। ওকে। না, বাইরে যখন কেউ আসে যোগাযোগ করা যায় না, এটা হলো একটা বিষয়। আর আমাদের এয়ারপোর্টের বাইরে যারা ট্যাক্সি ওভার করে হ্যাঁ হ্যাঁ। এরা প্রবাসীগুলো অনেক হয়রানি করে। ওকে, আপনি এই জিনিসটা দুঃখজনক, হ্যাঁ কেননা সুযোগই দেয় না কারোর সাথে কথা বলার কথা জন্য। বলার। একজনকে 50 জনে টানে। এই টানাটানির কারণে কারো ব্যাগ ছিঁড়ে যায়, এখানে কারো আমরা জামা একটা কাপড় ছিঁড়ে যায়। নোট করি এখানে একটা বিষয়, আমি আপনাকে থামাচ্ছি। এখানে আমাদের সরকার চাইলে আমাদের দেশের কোন জেলায় কত টাকা ভাড়া একটা সরকারিভাবে নির্ধারণ করতে পারে। করতে পারে। এখানে কিন্তু আছে। এখান এই এই থেকে এটা এখানে আছে। এই দেশে সব বিভিন্ন দেশে আছে, কিন্তু আমাদের দেশে কেন নাই? আপনি তো গভর্নমেন্ট একটা রুল করতে পারেন, ঢাকা থেকে কিশোরগঞ্জ এত টাকা, ঢাকা থেকে ময়মনসিংহ এত টাকা, ঢাকা থেকে সিলেট এত টাকা, ঢাকা থেকে নোয়াখালী এত এত টাকা টাকা আপনি একটা চাইলে রেট এটা করলে করতে পারেন। করে দিলে। আরেকটা জিনিস হচ্ছে না, তোমরা এই সিস্টেমে করো, কোনো প্রবাসী সে তো হয়রান হয়েই আসছে, জার্নিং করে এয়ারপোর্টের ভিতর থেকে ইমিগ্রেশনকে সঠিক তথ্য দিয়ে নিজের ব্যাগগুলো খুঁজে নিয়ে আমাদের যে ট্রলিগুলা হ্যাঁ এমনভাবে আটকাইছে আমরা গাড়ি পর্যন্ত নিতে পারি না। রাইট। এই ট্রলির বাড়িয়ে হাঁটুতে বাড়ি খায়, এখানে এত কষ্ট। মানুষজন প্রচুর ওয়েটিং এ থাকে জিনিসগুলা। এই যে এটা আমি আপনি খেয়াল অবশ্যই করছি। তিমুরের ছোট এয়ারপোর্ট বলছেন, কিন্তু তাদের ট্রলিটা একেবারে গাড়ি পর্যন্ত গাড়ি আসে। পর্যন্ত আসে এবং তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা সব অনেক এভরিথিং অনেক 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 আমাদের ভালো। দেশে এয়ারপোর্টে জিরো কারাপশন এখানে। একেবারে জিরো কারাপশন। আপনি ওদের এই যে ট্রলিটা আপনি ট্যাক্সির কাছে নিয়ে আসা যায়। এটা ভালো দিক। আচ্ছা আমরা এটা সার্ভিস নিয়ে বলছি। গভর্নমেন্টের কাছে এমন কিছু, যেমন এখানে একটা কনসুলেট থাকা দরকার, অথবা হ্যাঁ, দেশে আমি টাকা পাঠানোর সিস্টেমটা কি আপনাদের? আমাদের আমরা গভর্নমেন্টের মাধ্যমে টাকা পাঠাই। এখানে মানিগ্রাম আছে, হ্যাঁ। তো মানিগ্রামটা আমরা ইউজ করি। মানিগ্রামটা ইউজ করি, আমাদের অনেক টাকা ফি দেওয়া লাগে। আমি $1000 পাঠাইলেও $15 ফি, 2000 পাঠাইলেও $15 ফি। সেই ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশে ব্যাংকিং যে রেটটা হ্যাঁ। ওখান থেকে $2 2.5 আমরা কম পাই। যেটা আরো ইনসেনটিভ পাওয়ার কথা অন্যান্য হ্যাঁ, দেশের সেখানে পায়। যদি আমাদের বাংলাদেশের সাথে আদৌ কবে নাগাদ হলে ভালো। ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশ ব্যাংকিং লেনদেন আছে, যদি তিমুর থেকে সিস্টেম হয় বাংলাদেশ ব্যাংকে। অবশ্যই করা দরকার। আমাদের নতুন যে গভর্নমেন্ট আসছে, আপনাদের কাজ প্রবাসীদের কথাগুলো শোনা, তাদের প্রত্যেকটা দেশে প্রতিনিধি পাঠানো। দেখেন মানুষের, আমাদের দেশে আমরা অনেক বিভিন্ন খাতে লোক পাঠাই শিক্ষা অর্জনের জন্য। আপনারা কি একটা টিম তৈরি করে বিভিন্ন দেশে, যেসব দেশে একজনও বাঙালি জব করে, একটা লোকেও যদি কোনো দেশ থেকে বাংলাদেশে $1 পাঠায়, আপনাদের উচিত ওই দেশে বাংলাদেশের একটা টিম গিয়ে তাদের দুঃখ, তাদের সুখ, এই গল্পগুলো শোনার এবং তাদের কোনো প্রবলেম থাকে এটা সলিউশন করার। গভর্নমেন্টের কাজ পাবলিক যদি সার্ভেন্ট, আপনার এটা মাধ্যমে ডেফিনেটলি খেয়াল রাখতে আমি হবে। আপনাকে বলি, আপনি যেহেতু বলছেন গভর্নমেন্টের কাছে কিছু চাওয়ার আছে কিনা, আমি একটা কাউন্সিলর অফিস চাই। তিমুরের যিনি কাউন্সিলর অফিসার আমাদের বাংলাদেশি কুতুবুদ্দিন স্যার, উনি অত্যন্ত ভালো মানুষ। তিমুরের গভর্নমেন্ট ওনাকে দায়িত্ব দিয়েছে। আমাদের বাংলাদেশে তিমুরের কাউন্সিল অফিস হয়ে গেছে অলরেডি। বাংলাদেশে তিমুরের কাউন্সিল অফিস আছে, যে কাউন্সিলর কুতুবুদ্দিন স্যার, ওনার অনেক প্রশংসা। উনি অত্যন্ত ভালো মানুষ, ভালো বিজনেস করে। উনি মানুষকে সার্ভিস দেয় কিন্তু নেয় না কিছু। তা আমি ওনার মাধ্যমে
বলতে পারি উনিও যাতে গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে যেই রকম তিমুরের একটা কাউন্সিলর অফিস আমাদের ঢাকায় হয়েছে, একটা যাতে বাংলাদেশে একটা বাংলাদেশেও হয়। এখানে হয় তিমুরে। আচ্ছা, তিমুরে হয়, বাংলাদেশে আছে অলরেডি। অলরেডি তিমুরের কাউন্সিলর অফিস বাংলাদেশে আছে, কিন্তু তিমুরে নেই। তিমুরে বাংলাদেশেরটা নেই। এটা কিন্তু আমি আমরা কোনো যোগাযোগ করতে হলে সিঙ্গাপুর এম্বাসিতে থাক- সময় নিয়ে অপেক্ষা করে থাকতে হয়। মাঝে মাঝে ওনারা আসে ওনারা যতটুকু করে আসলে এটা আমাদের জন্য এনাফ নয়। আল্লাহ না করুক, এখন আগে যারা আসছে আমাদের আগে ওনারা এখন বয়োবৃদ্ধ হয়েছে, কখন কার কি হয় একটা লাশ নেওয়া, একটা ব্যবস্থা নেওয়া অনেক টাফ হয়ে গেছে। ইন্ডিয়ান এম্বাসি অলরেডি হয়ে গেছে, অনেক সুন্দর ইন্ডিয়ান এম্বাসি। এশিয়ার মধ্যে ইন্ডিয়ান এম্বাসি এখানে হওয়া মানে একেবারেই ইজি। ইজি। বাংলাদেশের জন্য একটা কাউন্সিলর অফিস করা আমি মনে করি আরো ইজি। এটা আমাদের একটা হোম হিসাবে আমরা এটা কি করতে হ্যাঁ। পারি, যে একটা বিপদ শেষে আমরা একটা মোটামুটি জায়গা আছে যাওয়ার। ফ্যামিলি বিজনেস মিলে আমরা 300 লোক আমরা এখন এখানে আছি। অ্যাপ্রক্সিমেটলি 300, এটা কম বেশি হতে পারে, হতে পারে, বাট আমরা আনুমানিক 300 লোক যদি থাকে এখানে, হ্যাঁ। আমাদের উচিত, এবং এইখানে ভালো যদি ভালো কোনো সম্ভাবনার খাত কোম্পানি থাকে, আছে আমাদের বাংলাদেশের যারা বিজনেস করে, ভালো বিজনেসম্যান এখানে আছে সম্মানী, যারা গ্লোবাল আছে, গ্লোবাল ইলেকট্রিক, গ্লোবাল এয়ারকন আছে, এগুলো আমাদের বাংলাদেশের বড় বড় কোম্পানি যারা গ্লোবালে এরা ইম্পোর্ট করে। ওয়ালটন বাংলাদেশের পণ্য তিমুরাইনা বিক্রি করতেছে। আমি যাব আপনাদের জন্য এই নিয়ে স্পেশাল ব্লগ করব। থ্যাংক ইউ ভাই, আপনার মূল্যবান সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে, আপনি এসে আমাদের দুঃখের বিষয়গুলো জানলেন। এটা আমার কাজ ভাই, এবং এটা আপনি জনগণের কাছে, গভর্নমেন্টের কাছে এটা পৌঁছায় দিবেন, এটা আপনার দায়িত্ব। ইনশাআল্লাহ ভাইয়া। সালাম, আসসালামু আলাইকুম এন্ড থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দেখা হচ্ছে আপনাদের সাথে next ইনশাআল্লাহ। video।